তখন একটা ঘটনা শুনেছিলে? কলেজের একজন তরুণ প্রফেসরকে নিয়ে সারা দেশে খুব হইচই পড়ে গিয়েছিল, যে কিনা একজন হিটম্যান ছিল। মানুষ মারা ছিল তার প্রফেশন। হ্যাঁ স্যার, এরকম কিছু শুনেছিলাম, কিন্তু ক্লিয়ারলি তেমন কিছুই মনে নেই। কিন্তু এ ঘটনা নিয়ে আবার কি হচ্ছে? থানায় আসো বলছি, দ্রুত আসো। ঘন্টা দুয়েক পর কবির উপস্থিত হলো থানায়। তারপর সোজা চলে গেল পুলিশ সুপারের রুমে। পুলিশ সুপার পুরনো ফাইলগুলো ঘাঁটছিলেন। কবিরকে ভেতরে আসতে দেখে তিনি ফাইলগুলো বন্ধ করে একপাশে সরিয়ে রাখতে রাখতে বললেন, এসো কবির, বসো এখানে। কবির এসে পুলিশ সুপারের সামনে চেয়ার টেনে বসল। তারপর অপেক্ষায় রইল পুলিশ সুপারের কাজ শেষ হওয়ার। পুলিশ সুপারের ফাইলগুলো ভালোভাবে গুছিয়ে রেখে টেবিলের ওপর কোনোই ঠেকিয়ে দুহাত এক জায়গায় নিয়ে এসে বললেন, কাল রাতে আমি তোমাকে বলেছিলাম যে ইশতিয়াক আহমেদ, শফিন আহমেদ এর নামগুলো আমার খুব চেনা চেনা লাগছে। এরা আসলে কারা সেটা জানো? জি না স্যার, কখনো শুনেছি বলে মনে পড়ছে না। মনে থাকার কথাও না, সেটা অনেক বছর আগের ঘটনা। সকালে তোমাকে একজন প্রফেসরের কথা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই? সেই প্রফেসরের নাম হলো সাফওয়ান আহমেদ। এই ইশতিয়াক আহমেদ হলো তার বাবা, আর শফিন আহমেদ তার ছোট ভাই। সাফওয়ান আহমেদ হয়তো আর বেঁচে নেই, বা বেঁচে থাকলেও কোথায় কিভাবে বেঁচে আছে সেটা সবারই অজানা। ঘটনাটা বেশ ইন্টারেস্টিং, শুনতে চাও? জি স্যার, শুনতে চাই। বলে নিজের চেয়ার তাতে নড়েচড়ে বসল। সাফনরা যখন পৌঁছালো তখন ঘড়ির কাঁটা বেলা 11টার দিকে ঝুঁকে গেছে। সাফিনরা আগে চলে এসেছে, আর সাফনরা একটু দেরি করে এসেছে। রাস্তায় যেখানে ভালো লেগেছে সেখানে নেমে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটিয়েছে ওরা, আর তারপর অবশেষে এসে পৌঁছেছে বাড়িতে। সাফনের গাড়িটা বাড়িতে ঢোকার সাথে সাথেই আয়শা নেমে এলেন। রুমাশা রাশাকে কোলে নিয়ে বের হলো। আয়শা রুমাশার কোল থেকে রাশাকে নিয়ে নিলেন। তারপর সবাইকে নিয়ে ঘরের দিকে এগোলেন। সানিয়া এসেই আকসানার সাথে গল্প জুড়ে দিয়েছে। এখনো তাদের গল্প শেষ হয়নি। শাফিন আর রাফসান দুজনেই অপেক্ষায় ছিল সাফনের পৌঁছানোর। তিনজন মিলে মাঠের দিকে ঘুরতে যাবে বলে প্ল্যান করে বসে আছে ওরা। সাফন এসে হালকা একটু নাস্তা করে বেরিয়ে গেল শাফিন আর রাফসানের সাথে। আর রুমাশা গেল আফসানা আর সানিয়া যে রুমে আছে সেই রুমে। রুমাইশা সেই ঘরে প্রবেশ করার সাথে সাথেই আফসানা চুপসে গেল। হাসাহাসি মুখটা আধার কালো হয়ে গেল তার। কাচুমাচু হয়ে সে একদিকে সরে বসল। রুমাইশা এসেই হাসি মুখে আফসানাকে জিজ্ঞেস করলো, কেমন আছো ভাবি? তোমার মাথার আঘাতের কি অবস্থা? জি আপু, ভালো আছি। মাথার আঘাতটাও ঠিকঠাক হওয়ার পথে। কাল ডাক্তার এসে সেলাই কেটে দিয়ে যাবে বলেছে। আফসানার এই হঠাৎ পরিবর্তন চোখে পড়ল সানিয়ার। রুমাইশাকে দেখে সে আফসানার এই মিয়ে যাওয়ার কারণ খুঁজে পেল না। আর রুমাইশার মতো এমন হাসি খুশি আর আপন করে নেওয়া মানুষ দেখে যে কেউ মিয়ে যেতে পারে সেটাই সে বুঝে উঠতে পারল না। ও বাড়িতে যেদিন থেকে সাফিনের বউ হয়ে এসেছে সেই দিন থেকেই এই হাসি খুশি মেয়েটা তাকে যখনই পাচ্ছে সঙ্গ দিয়ে যাচ্ছে। সাফিন যেবার তাকে বলেছিল যে তার বড় ভাইয়ের বউ তার খুব কাছের আত্মীয়দের ভেতরই একজন, আর সম্পর্কে সানিয়ার ননদ হয়। আবার শাশুড়ি মাও তাকে প্রচণ্ড পছন্দ করে। সেদিন সানিয়ার মনে হয়েছিল যে কখনো যদি সে এ ঘরে আসে তাহলে তার পক্ষে হয়তো শ্বশুর বাড়িতে সারভাইভ করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু ভগ্নী তুল্য এই হাসি খুশি মেয়েটাকে দেখে তার পরবর্তীতে আর একবারও এমন মনে হয়নি। যদিও এত অল্প দিনের পরিচয়ে মানুষ চেনা যায় না, তবুও যতটুকু সে রুমাইশাকে দেখেছে বা চিনেছে তাতে রুমাইশাকে তার একদমই টিপিক্যাল ননদ বা জায়ের মতো মনে হয়নি। এসে থেকে সে তার থেকে 3 বছরই বড়। এই ননদ কাম জায়ের থেকে সর্বদা স্নেহপূর্ণ আচরণ পেয়েছে, কিন্তু সেই তাকে দেখে মুখের হাসি হারিয়ে ফেলা আফসানার প্রতি কিছুটা মনক্ষুণ্ণ হলো সানিয়া। রুমাশা বিছানার উপর পা তুলে বসল। তারপর সানিয়াকে উদ্দেশ্য করে বলল, কতদিন পর নিজের বাপের বাড়িতে এলাম বলো তো? দীর্ঘ 13 বছর পর। তোমার বড় ভাইয়ের সাথে বিয়ের পর মনে হয় একবার কি দুবার এসেছি এখানে, তারপর আর আসা হয়নি। কেমন যেন নতুন নতুন লাগছে সবকিছু। আফসানার অস্বস্তি হচ্ছে প্রচণ্ড। মনে হচ্ছে তার দম আটকে আসবে এক্ষুনি। রুমাইশার দিকে সে তাকাতে পারছে না। অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলছে যেন এই মুহূর্তে। কথাও বের হতে চাচ্ছে না মুখ দিয়ে ওর। অনেক চেষ্টা করে কোনো রকমে আফসানা
বলে উঠল। তোমরা গল্প করো, আমি দেখে আসি আম্মার কিছু লাগবে কিনা। বলেই কারোর কোনো কথার অপেক্ষা না করেই কিছুটা তাড়াহুড়ো করেই নেমে গেল আফসানা। সানিয়া তাকিয়ে রইল সেদিকে, তারপর রুমাইশার দিকে ফিরে বলল, কি হয়েছে বলো তো আপু? ভাবি তো ভালোই কথা বলছিল এতক্ষণ, হঠাৎ ওনার মন খারাপ হয়ে গেল কেন? অন্যের মনের কথা আমি কিভাবে বলবো বলো? আচ্ছা, এসব কথা বাদ দাও। তুমি আর সাফির হানিমুনে যাচ্ছ কবে? ঠিক করেছো? সানিয়া লজ্জে পেল কিঞ্চিত। ফর্সা গাল দুটোতে রক্তিম আভা দেখা গেল। তা দেখে মুচকি হাসল রুমাইশা। সানিয়া চোখ নামিয়ে বলল, এখনো ডেট ফিক্সড হয়নি। আপনার ছোট ভাই বলছিল যে আপনারা ফিরে গেলে তবেই যাবে। আপনাদেরকে বাড়িতে রেখে সে কোথাও যেতে চাচ্ছে না। কি বলো? আচ্ছা, সাফিরও ফিরুক, আমি ওর সাথে কথা বলে দেখছি। নতুন নতুন বিয়ে করেছো, কোথায় ঘুরে টুরে বেড়াবে সারাক্ষণ তা না। আপনাদের বিয়ের পর ভাইয়া কোথায় ঘুরতে নিয়ে গিয়েছিল আপনাকে? রাস্তায়। কি বলেন? রাস্তায় কেন? তার যখন ভাল লাগতো তখন আমাকে বলতো চল ঘুরে আসি, তারপর আমাকে সহ গাড়ি নিয়ে বেরিয়ে পড়তো। আমরা রাস্তায় রাস্তায় ঘুরতাম ঘন্টার পর ঘন্টা, তারপর ফিরে আসতাম বাড়িতে। ভাইয়া আপনাকে তুই করে বলতো নাকি আপু? শুধু কি তুই করে বলেই ক্ষান্ত ছিল? চটকনাও খেতাম সারাদিন, আর শুধু মেজাজ দেখাতো। আর রোম্যান্টিকের বস্তা ছিল একটা। ওনার রোম্যান্টিকতা দেখা যেত শুধু রাতের বেলা। যদিও এখন তার আপগ্রেড হয়েছে, এখন তার রাতের বেলার রোম্যান্টিকতা প্রসারিত হয়ে দিনের বেলার অর্ধেকটা জুড়ে নিয়েছে। রুমাইশের কথা শুনে সানিয়া লজ্জা পেয়ে খিলখিল করে হেসে উঠল। থানার বাইরে একটা চায়ের দোকানে বসে আছে কবির, মুখে তার চিন্তার ছাপ। পুলিশ সুপারের থেকে আহমেদ পরিবারের কাহিনীটাও শুনেছে, খুবই নিদারুণ, একই সাথে ভয়ঙ্কর ঘটনা। সাফন নামক লোকটার জন্য মনে মনে খুব আফসোস হচ্ছে ওর। এমন মেধাবী আর দক্ষ একজন কত সহজেই হারিয়ে গেল সবার ভেতর থেকে। এমন সময় একজন কনস্টেবল এসে কবিরের ফোনটা তার হাতে দিয়ে বলল। কবির তার হাত থেকে ফোনটা নিল। তার একজন দামি ক্যামেরাওয়ালা বন্ধুকে একটা কাজ দিয়েছিল, সেই কল করেছে। কল ব্যাক দিল কবির। ও পাশে লোকটা কল রিসিভ করতেই কবির বলে উঠল, হ্যাঁ সাগর, বল, কাজ হয়েছে? হ্যাঁ দোস্ত, ওরা সকালে কোথায় জন্য গিয়েছে সবাই মিলে। ওরা বের হলেই আমি শ্যুট করেছি। দূর থেকে করেছি, কেউ দেখতে পায়নি, সন্দেহও করেনি। সবার ফটো নিয়েছি, তোকে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে পাঠিয়ে দিয়েছি, দেখেন একবার। কবির সাগর নামের ছেলেটাকে ধন্যবাদ দিয়ে কল কেটে দিল। তারপর ডাটা কানেকশন অন করে হোয়াটসঅ্যাপে ঢুকলো। সাগরে পাঠানো ছবিগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে থাকলো ও। সাদ্দাত হুসাইন লোকটার পরনে নেভি ব্লু রঙা ফুল স্লিভ টি শার্ট আর কালো রঙা প্যান্ট। লোকটা সত্যি দারুণ দেখতে, বুদ্ধিদীপ্ত চেহারা, চোখে মুখে চৌকস চৌকস একটা ভাব, চোখের দৃষ্টি বিচক্ষণ। টি শার্টে ঢেকে থাকা বিশাল শরীরটা সুগঠিত। লোকটার পাশে দাঁড়ানো অফ হোয়াইটের থ্রি পিস পরা সুগঠিত সুচ্ছির চেহারার মেয়েটার মুখে হাসি, কোলে একটা বাচ্চা মেয়ে। মেয়েটি সম্ভবত সাদ্দাত হুসাইনের স্ত্রী। অন্য একটা ফটোতে শাফিন নামক ছেলেটা, সাথে দুইটা যমজ বাচ্চা। সাদ্দাত হুসাইনের মুখের সাথে অনেকখানি মিলে, হয়তো এই বাচ্চা দুটো সাদ্দাত হুসাইনের। অন্য ফটোতে আরও একটা মেয়ে শাড়ি পরে আছে, ফর্সা গালে একটা টল পরেছে। এ মেয়েটি কে হবে? শাফিনের ওয়াইফ হয়তো। কবি মনোযোগ দিয়ে দেখতে থাকলো ছবিগুলো। এমন সময় থানার ভেতর থেকে তার এক সহকর্মীর ফোন এলো। কবির রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে লোকটি বলে উঠল, কুকুরগুলো অবশেষে মুখ দিয়ে বাংলা বের করেছে। আপনি আসুন, যা জিজ্ঞেস করার করুন। কবির আসছি বলে কল কেটে দিয়ে ফোনটা পকেটে পরে থানার ভেতর চলে গেল। থানার আন্ডারগ্রাউন্ড ফ্লোরের একটা সেলে এতক্ষণ ধরে নরখাদকগুলোকে আপ্যায়ন করা হচ্ছিল। কবি সেখানে ঢুকলো, তারপর তাকিয়ে দেখলো সবগুলোর দিকে একবার। অবস্থা নাজেহাল সবগুলোর, চোখের পানি নাকের পানি এক হয়ে গেছে। নাক মুখ দিয়ে রক্ত ঝরছে অনেকের, অনেকের কানের পাশ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। অসাড় হয়ে পড়ে আছে সবগুলো মেঝেতে। লিডারকেও এই ছেলে এনে রাখা হয়েছে, তাকেও তার প্রয়োজন মতো উত্তম মাধ্যম দেওয়া হচ্ছে। সে বেচারা এক পাশে মেঝেতে বসে হাঁপাচ্ছে, আর সেই অদ্ভুত ভাষায় মাঝে মাঝে বিড়বিড় করে কি সমস্ত বলে যাচ্ছে কবির সামনে এগুলো। তারপর নরখাদকদের একটার কাছে গিয়ে তার চুলের মুঠি ধরে উঁচু করে মেঝে থেকে উঠিয়ে বসালো। তারপর শক্ত গলায় জিজ্ঞেস করলো, প্রথম থেকে শুরু কর। নাম কি তোর? কতদিন ধরে এই পথে আছিস? কেন এসেছিস এই রাস্তায়? আর আজ পর্যন্ত কতজনকে খুন করেছিস? সব বল এক এক মাথা থেকে।
লোকটি ঠোঁট কাঁপছে থরথর করে, মারের চোটে হুঁশ হারিয়ে ফেলেছে যেন। চোখ একটা বন্ধ হওয়ার জোগাড়। লোকটা উঠে ভালোভাবে বসলো, তারপর তার পেছনে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিল। এরপর ধীরে ধীরে বলতে শুরু করলো। আমার নাম আকাশ। আমি গরিব মানুষ। ব্যবসা করার উদ্দেশ্যে এলাকার এক লোকের থেকে 10 লাখ টাকা ধার নিয়েছিলাম, কিন্তু ব্যবসা করতে পারিনি। টাকাগুলো উড়াই ফেলেছি। কিন্তু এরপর পাওনাদার যখন টাকার জন্য চাপ দিতে শুরু করে, তখন আমি আবার বেরিয়ে পড়ি টাকা ধার করার জন্য। কিন্তু কেউ অত টাকা ধার দিতে চায় না। এদিকে পাওনাদার দিনকে দিন চাপ ধরতে শুরু করলো। বেশি দেরি করলে মামলা করে দিবে বলে হুমকি দিল। এরপর আমি হন্যে হয়ে টাকার সন্ধান শুরু করলাম। ছিনতাইও করেছি কয়েকদিন, কিন্তু তাতে সে টাকার 1 ভাগও জোগাড় হয়নি। তখনই একদিন আমার এক ছিনতাইকারী বন্ধু জানালো যে এক জায়গায় গেলে আমি টাকা ধার পাবো, যত টাকা চাই পাবো, কোনো সুদ দিতে হবে না, টাকা ফেরত দেওয়ার কোনো নির্দিষ্ট তারিখ নেই, যখন ইচ্ছা দিতে পারবো। বন্ধুর কথা শুনে গেলাম সেখানে, কিন্তু সেখানে গিয়ে আরও একটা অফার পেলাম। আমার যত টাকা লাগবে তারা দিবে, সে টাকা আর কখনোই আমার ফেরত দেওয়া লাগবে না। তবে তার বিনিময়ে তাদের সঙ্গে যোগ দিতে হবে, আর তাদের মতো করে চলতে হবে, তাদের ভাষা শিখতে হবে। মোট কথা, তারা যেভাবে জীবনযাপন করে সেভাবে আমাকেও করতে হবে। আমি ভাবলাম, এ আর এমন কি, এর জন্য আমাকে যত ইচ্ছা টাকা দিবে। ব্যাপারটা ভেবেই আমার খুশি লাগছিল। আমি ওদের থেকে 15 লাখ টাকা নিলাম। পাওনাদারের টাকা শোধ করে বাকি টাকা রেখে দিলাম পরিবারের জন্য, আর তারপর চলে এলাম এদের সাথে। কিন্তু যখন এদের সাথে থাকা শুরু করলাম, তখনই বুঝতে পারলাম যে এরা অন্য মানুষের মতো স্বাভাবিক না, অস্বাভাবিক। এরা মানুষের মাংস খায়, মানুষকে গরু ছাগলের মতোই জবাই করে, পিস পিস করে কাটে। কিন্তু এ কথা যতক্ষণে জানতে পারলাম, ততক্ষণে আমার আর ফিরে যাওয়ার কোনো রাস্তা ছিল না। তাই বাধ্য হয়ে অন্য সবার সাথে স্রোতে ঘা ভাসিয়ে দিলাম আমি। আর মাংসটা খেতেও খারাপ ছিল না, তাই আর অসুবিধা হয়নি। সে থেকে এদের সাথে আছি। আস্তে আস্তে এদের ভাষা শিখেছি, আদিবাসীদের মতো জীবনযাপন বেছে নিয়েছি। যখন যেটা করতে বলেছে করেছি। আমি এদের সাথে যোগ দেওয়ার পর থেকে 150-র মতো মানুষকে মারা হয়েছে। এর আগে কত মানুষকে ওরা মেরেছে তা আমি জানি না। বলে লোকটা থামলো। এত অল্প কথা বলতে গিয়েও হাঁপিয়ে গেল আকাশ। লোকটা ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো তার। কবি লোকটাকে কিছুক্ষণ দম নিতে দিয়ে লিডার ব্যক্তিটাকে দেখিয়ে আবার বলল। ওই চুলে জট পাকানো কুকুরটাকে জিজ্ঞাসাবাদ করব। তুই আমাকে ওর কথার অর্থ বলবি, আর ওকে আমার, বুঝছিস? লোকটা অনেক কষ্টে কোনো রকমে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কবির একজন কনস্টেবলকে ইশারা করলো বাকিদের অন্য ছেলে নিয়ে যেতে। কনস্টেবলটি বাকিদের নিয়ে চলে যাওয়ার পর কবির আকাশকে মেঝের ওপর দিয়ে টানতে টানতে নিয়ে গেল লিডারের দিকে। তারপর লিডারের কাছে পৌঁছে তাকে মেঝেতে ধপ করে ছেড়ে দিল। এরপর পেছন থেকে একটা চেয়ার টেনে লিডারের সামনে বসলো ও। হাতে ওর তেল চকচকা লাঠি। কথা না বেরোলেই শরীরে সর্বোচ্চ জোরে সহিত এটার আঘাত পড়বে ওদের পিঠে। কবির আকাশের দিকে তাকিয়ে বলল। ওকে বলতে বল ও কোথা থেকে এসেছে, পরিচয় কি, আর কবে থেকে এবং কেন এই কাজের সাথে ও জড়িত। আকাশ কবিরের কথাগুলো ট্রান্সলেট করে বলল লিডারকে। লিডার চুপ করে রইল খানিকক্ষণ, তারপর গলা খাকারে দিয়ে বলা শুরু করলো। আকাশ কবিরকে সেগুলো ট্রান্সলেট করে বলতে লাগলো। আমার নাম ইফনি অব্বু। আমার বাড়ি আফ্রিকার কাঙ্গোতে। আমি একজন ট্রাভেলার ছিলাম। পৃথিবীর সর্বদর্শনীয় স্থান পরিদর্শন করাই ছিল আমার নেশা। এক সময় এসে আমার খুব ইচ্ছে হলো আমাজন জঙ্গলে ঘুরে দেখার। আমি জানি একবার যেখানে ঢুকলে কেউ আর বের হতে পারে না। তারপরও আমি আমার ইচ্ছেকে প্রাধান্য দিয়ে চলে গেলাম সেখানে। আর জঙ্গলে ঘুরতে ঘুরতে একসময় আমি একটা ট্রাইবের সম্বন্ধ পেলাম। আমাজনের ট্রাইবারের ছড়াছড়ি, তাদের অনেকের কাছেই এখনও কোনো সভ্যতার আলো পৌঁছায়নি। সেই ট্রাইবে গিয়ে আমি কিছুদিন থাকা শুরু করলাম। ওরা সব কিছু খেত,
সাথে মানুষও খেত, কিন্তু ওরা কাউকে আক্রমণ করতো না। যদি কোনো ব্যক্তি অসুস্থ হতো বা গুরুতর আহত হতো তাহলে তাকে কষ্ট পাওয়ার হাত থেকে রক্ষা করতো, তাদেরকে জবাই করে পুড়িয়ে খেয়ে ফেলতো। সেখানে থাকতে থাকতে আমিও আস্তে আস্তে মানুষের মাংস খাওয়া শুরু করলাম। এর কিছুদিন পর আমি যে ট্রাইব থেকে বের হয়ে অন্য একটা ট্রাইবের সন্ধান পেলাম, যারা পুরুদস্ত মানুষের মাংস খায়। বাইরে কেউ এলেই তাকে তারা ধরে ফেলে এবং খেয়ে নেয়। আমাকেও ওরা আক্রমণ করতে আসে, কিন্তু আমি ওদের বোঝাই যে আমি ওদেরই একজন। ওরা ওদের মতো, আমিও মানুষের মাংস খেতে পছন্দ করি। আর এরপর ওরা আমাকে ওদের ট্রাইবের একজন হিসাবে মেনে নেয়। তবে শর্ত দেওয়া থাকে, আমি আর কখনোই স্বাভাবিক মানুষের মতো করে চলাফেরা করতে পারবো না। ওদের মতো করেই চলতে হবে আমাকে সারা জীবন। আর ওদের এই শর্ত আমি মেনে নিই। আর এরপর যখন আমাজন থেকে আমি একেবারে জন্যই ফিরে আসি, ততদিনে মানুষের মাংস আমার নেশা হয়ে দাঁড়িয়েছে। যে মাংস ছাড়া আমি আর কিছুই বুঝি না। তাই আমি ঠিক করলাম আমি নিজেই একটা ট্রাইব গঠন করব। আর আমার সাথে যোগ দেওয়া মানুষদেরকে আমি বোঝাবো যে মানুষের মাংস আসলে কতটা সুস্বাদু হয়। এরপর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় গিয়ে আমি আমার ফলোয়ার্স জোগাড় করতে থাকি। লক্ষ্য চোখের আড়ালে গিয়ে আমি এক কাজ করতে থাকি যেন কেউ কখনো ভুলেও আমাকে সন্দেহ করে না বসে। আর আমার টার্গেট ছিল সবসময় সমাজেতে অসহায় মানুষগুলো, যা দেখে সমাজে নিজেই কাজে লাগানো যায়। আর এরপর একসময় আমি বাংলাদেশে এসে পড়ি। বাংলাদেশে মানুষকে লোভ ধরে অনেক কাজ করানো যায়, আর এই সুযোগকেই আমি কাজে লাগিয়ে ফেলি। এখানে বাংলাদেশে সবাইকে আমি কোনো না কোনো প্রলোভন দেখিয়ে আমার দলে টেনেছি। আমার হিসেব নেই আজ পর্যন্ত আমি কত মানুষকে খুন করে খেয়েছি। গত 4 বছরে আমার পেট ভরার জন্য যতগুলো মানুষের প্রয়োজন ছিল ততগুলোকে খেয়েছি আমি। বেঁচে থাকলে আরও খাবো। বলেই থামলো লিডার। শেষের কথাটা শুনে অপুর মুখে কষে একটা ঘুষি দিল কবির। অপু সে ঘুষির টাল সামলাতে না পেরে শেষের দেওয়ালে গিয়ে মাথার সাথে বাড়ি খেলো। কবির চেয়ার ছেড়ে উঠে বাইরে যাওয়ার উদ্দেশ্যে এগুলো। তার এখন পুলিশ সুপারের সাথে কথা বলা দরকার। জঙ্গলিগুলোর স্বীকারোক্তিগুলো পুলিশ সুপারকে জানিয়ে সবগুলোর একটা ব্যবস্থা করতে হবে এক্ষুনি। তখনই পেছন থেকে অপু লোকটা সেই অদ্ভুত ভাষায় নিজের মনে কিছু একটা বলে উঠল। অপুর কণ্ঠস্বর শুনে আবার পেছনে ফিরল কবির। তারপর আকাশকে জিজ্ঞেস করলো, কি বললো আবার? গালাগাল করলো কাউকে, সাফওয়ান নাকি জানি নাম। সাফর নামটা শোনা মাত্রই কবিরের ভুরু কুঁচকে এলো। সেল থেকে ও আর বের হলো না, আবার এসে বসলো চেয়ারে। ওর কাছে জিজ্ঞেস কর সাফওয়ানকে, সাফওয়ান কেও কিভাবে চেনে, আর ওর সাথে তার কি সম্পর্ক। আকাশ কবিরের কথাটা ট্রান্সলেট করে অবুকে বলল। অবু উত্তরে কিছুই বলল না, দেওয়ালে হেলান দিয়ে চোখ বুজে পড়ে রইল। কবির কিছুক্ষণ চুপ করে অপুর মুখের দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। তারপর আবার আকাশকে দিয়ে তাগিদ দিল অবুকে কথা বলার জন্য। অবু ওইভাবে বসে বসে চোখ বুজে রেখে নিজের সাথে বিড়বিড় করে কথা বলতে থাকলো। আজ এতকাল এত জায়গাতে গেলাম, কেউ আমার টিকিটও খুঁজে পেল না। আর ওই বিষধরটা বাংলাদেশে আসতে না আসতে আমাকে ধরে ফেললো। শয়তানটা তো আমাজনেই ছিল, দেশে কবে এলো? এলো তো এলোই, আমাকে ডুবিয়ে দিয়ে গেল। আকাশ অপুর কথাগুলো খেয়াল করে শুনি সেগুলো কবিকে ট্রান্সলেট করে বলল। কবি কোনো কথা বলল না। ওদেরকে এভাবে রেখে পুলিশ সুপারের কাছে চলে গেল ও। পুলিশ সুপার নিজের কেবিনে কাজ করছিলেন, আর তখনই সেখানে হুড়মুড়িয়ে ঢুকলো কবির। তারপর পুলিশ সুপারকে কোনো কথা বলতে না দিয়ে সে বলে উঠল, স্যার, জঙ্গলিটা সাফওয়ান আহমেদের ব্যাপারে কিছু একটা বলছে। আপনি একটু আসুন, এসে একটু বোঝার চেষ্টা করুন। আমার মনে হয় সাফওয়ান আহমেদের সাথে এই কেসের কোথাও না কোথাও একটা কানেকশন তো আছেই। ইশতিয়াক আহমেদের ওই কেসগুলো তো আপনি হ্যান্ডেল করছিলেন, তাই আপনি ভালো বুঝতে পারবেন আসলে ব্যাপারটা। কবির অবুর বলা কথাটাও হুবহু পুলিশ সুপারকে বলল। পুলিশ সুপার কথাটা শুনেই দাঁড়িয়ে পড়ল। সাফওয়ান আহমেদ বেঁচে থাকতে পারে, আবার বাংলাদেশেও আসতে পারে। এই খবরটা শোনা মাত্রই তার চোখ মুখ ঝিলিক দিয়ে উঠল। সে প্রস্তুতি নিল কবিরের সাথে সেলে যাওয়ার জন্য। ঠিক তখনই থানার বাইরে হইচই শুনল সে। কি হচ্ছে দেখার জন্য পুলিশ সুপার আর কবির দুজনেই কেবিন থেকে বেরিয়ে আসলো। তখনই একজন কনস্টেবল এসে পুলিশ সুপারের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, সাংবাদিকরা এসে ভিড় জমিয়েছে থানার সামনে। কেউ এই জঙ্গলিগুলোকে ধরার খবর ফাঁস করে দিয়েছে ওদের কাছে। সাংবাদিকগুলো এই খবর শুনেই চলে এসেছে। তো এ খবর কে বাইরে বলবে স্যার? আমরা তো হাতে গোনা কয়েকজন জানি ওদের সম্পর্কে, আর
যারা যারা জানি তারা সবাই আমাদের বিশ্বস্ত, তাহলে এ খবর বাইরে লিক করলো কে? আমাদের সাথে একজন ট্রেইটর আছে কবির, যে আমাদের সব গোপন তথ্য বাইরে পাচার করে দেয় অর্থের লোভে। এর আগেও বহুবার সেই কাজ করেছে, এমনকি সাফওয়ান আহমেদকে হারিয়ে ফেলার পেছনেও সেই দায়ী। এই ট্রেইটরটা আসলে কে সেটা আমাদের খুঁজে বের করতে হবে খুব দ্রুতই। তারপর তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে, তবেই আমি শান্তি পাবো। কথাগুলো বলেই পুলিশ সুপার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাইরে চলে গেল। কবিরও গেল তার পেছন পেছন। পুলিশ সুপার বাইরে বের হতেই সাংবাদিকরা জেকে ধরল তাকে। কনস্টেবলগুলো কড়া গার্ড দিয়ে সাংবাদিকদেরকে আটকে রইল। ভিড়ের মধ্য থেকে একজন সাংবাদিক পুলিশ সুপারকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল। স্যার, আপনারা অপরাধীদেরকে ধরছেন, কিন্তু কাউকে কিছু জানাননি কেন? স্যার, আমরা জেনেছি অপরাধীরা সংখ্যায় অনেক। আপনারা কি সবাইকে ধরতে পেরেছেন? আপনাদের ভিতরে কি গোলাগুলি হয়েছে? শুনেছি অপরাধীরা নাকি নরখাদক। বিষয়টা কতটুকু সত্যি? আর যদি সেটা সত্যি হয়ে থাকে, তাহলে তো অপরাধীদের একজনকেও বাইরে রাখা জনগণের জন্য হুমকি স্বরূপ। এ বিষয়ে আপনি কি বলবেন? সাংবাদিকদের প্রশ্নে জর্জরিত হয়ে উঠল পুলিশ সুপার। এতগুলো প্রশ্ন একসাথে শুনে তিনি কি করবেন বুঝতে পারলেন না। ওনার মাথায় বিন্দু বিন্দু ঘাম দেখা গেল। এদিক ওদিক অসহায় দৃষ্টিতে তাকে কার প্রশ্নের উত্তর আগে দিবেন সেটা হিসেব করতে লাগলেন মনে মনে। কিন্তু কবির এসে তাকে এই সিচুয়েশন থেকে উদ্ধার করলো। পুলিশ সুপারের পেছন থেকে হেঁটে সামনে এগিয়ে এলো সে। এসেই সাংবাদিকদের নীরব হতে বলে সে বলল, আমরা এখন এই কেসের বিষয়ে পুরোটা উদ্ঘাটন করতে পারিনি। অপরাধীরা সবাই আমাদের আন্ডারেই আছে, জীবিত বা মৃত। পুরোপুরি ইনভেস্টিগেট করে তাদের থেকে অজানা তথ্যগুলো জেনে আমরা আপনাদেরকে জানাবো, আর সেটা রাতের ভেতরে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা একটু ধৈর্য ধরুন আর রং চং মাখিয়ে ভুয়া নিউজ ছড়াতে বিরত থাকুন। ধন্যবাদ। বলেই পুলিশ সুপারকে নিয়ে কবির আবার ভেতরে চলে গেল। সাংবাদিকগুলো মুখ ভোঁতা করে দাঁড়িয়ে রইল আর নিজেদের ভেতর ফাঁসুর ফুসুর করতে থাকলো। ওদের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে একজন কনস্টেবল তাদেরকে বলল চলে যেতে। সাংবাদিকগুলো কনস্টেবলটাকে কিছুক্ষণ চোখ গরম দিয়ে চলে গেল এদিক সেদিক। কবির পুলিশ সুপারকে নিয়ে সোজা গেল অবু আর আকাশকে যেখানে রাখা হয়েছে সেখানে। সেলে ঢোকার আগে কবির নিজের ফোন বের করলো। তারপর পুলিশ সুপারের উদ্দেশ্যে বলল, স্যার, আপনাকে না জানিয়েই আমি একটা কাজ করে ফেলেছি। আফতাবের দেখার সুবিধার্থে আমি আমার এক ফ্রেন্ডকে দিয়ে সাদ্দাত হোসেন সহ ইশতিয়াক আহমেদের পরিবারের বেশ কয়েকজনের ফটোশুট করিয়ে এনেছি। ফটো আমার কাছে চলে এসেছে। এখন আপনি অনুমতি দিলে আফতাবকে একবার দেখাবো। পুলিশ সুপার পাশে রাখা একটা চেয়ারে বসতে বসতে নিজেও ছবিগুলো দেখতে চাইলেন। কবির ফোনটা তার হাতে ধরিয়ে দিলে খুব মনোযোগের সহিত সাদ্দাত হুসাইন নামের লোকটিকে দেখলেন তিনি। তারপর স্বগোক্তি করলেন, ছেলেটা সত্যি সুদর্শন। হ্যাঁ, ওকে দেখাও, এখানেই ডাকো, আমিও শুনতে চাই ও কি বলে। কবির একজন কনস্টেবলকে দিয়ে আফতাব হোসেনকে ডেকে পাঠালো। আফতাব হোসেন এসে পৌঁছালে কবির তাকে নিজের ফোনে থাকা ছবিগুলো দেখিয়ে বলল, আফতাব সাহেব, দেখুন তো সেদিন রাতে যে লোকটা আপনাদেরকে নরখাদকগুলোর হাত থেকে রক্ষা করেছিল, ইনি সেই ব্যক্তি কিনা? জি স্যার, সেরকমই তো লাগছে। ওই লোকটার চুলও এই লোকটার মতো এমন ওপরের দিকে দেওয়া ছিল, আর কয়েকটা চুল কপালের উপর এসে পড়েছিল। মুখটা কিছুটা এমনই ছিল হয়তো, আমার সঠিক মনে নেই, তবে এরকমই কিছুটা। তিনিও হতে পারেন। আফতাব হোসেনের খাপছাড়া উত্তর মনোপুত হলো না কবিরের। সে আফতাব হোসেনকে যেতে বলল। তারপর পুলিশ সুপারকে বলল, আফতাব হোসেনকে দিয়ে কিচ্ছু হবে না, সে চোখের মাথা খেয়ে বসে আছে। আপনি চলুন, ওই অবুনা গবু তার থেকে কোনো তথ্য বের করতে পারে কিনা, সে কি কি জানে সব শুনতে হবে। আর আপনার মনে যে সন্দেহটা বর্তমানে প্রকট হয়ে আছে, সেটাই সত্যি কিনা সেটা নিশ্চিত হতে হবে। বিকেলবেলা ড্রয়িং রুমের সোফায় বসে সবাই টিভি দেখছিল। সাদমান আর শাহমির, রাফিদ আর রুহানের সাথে একজোট হয়ে বসে আছে কার্টুন দেখবে তাই। কিন্তু শামসুল এখন নিউজ দেখবেন বলে রিমোট দিচ্ছেন না বাচ্চাদের কাছে। কোনো রকমে ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে বসিয়ে রাখছেন যেন নিউজটা অন্তত দেখতে পারেন। অগত্যা সাদমান আর শাহমির নানুর কথা মেনে নিয়ে চুপ হয়ে বসে রইল সোফাতে। ওদের চুপ হয়ে বসে যেতে দেখে রাফিদ আর রুহানিও দমে গেল। ওরা দুজনও গিয়ে বসলো ওদের পাশে। শামসুল নিউজ অন করলেন,
কিছুক্ষণ খবর পাঠ করার পর এবার সংবাদ পাঠক বলেন, অবশেষে ধরা পড়ল মানুষ গুম করার র্যাকেটটি। গত পরশু রাতে খুলনা বিভাগে মেহেরপুর জেলা একটি জঙ্গল থেকে গ্রুপটির বেশ কিছু ভিকটিম সহ উদ্ধার করেছে পুলিশ। শোনা গেছে ওই র্যাকেটটি নরখাদকদের একটি গ্রুপ ছিল এবং আজ পর্যন্ত গুম হওয়া সকলকে দিয়ে তারা নিজেদের উদরপুণ্যি করেছে বলেই জানা গেছে। তবে এই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি যশোর বিভাগের পুলিশ। তবে খুব শীঘ্রই বিস্তারিত জানিয়ে ব্রিফ দিবে বলে জানিয়েছেন যশোর থানার পুলিশ সুপার। খবরটা চক্ষু ছানা পড়া হয়ে গেল সবার। শামসুল আতকে উঠলেন, বলেন, কি সর্বনাশের কথা! নরখাদক, সেটাও আবার আমাদের আশেপাশে, আর আমরা কিছুই জানতাম না। বাচ্চা আছে বাড়িতে 2টা, যদি তাদের কিছু হতো। আল্লাহ বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। দিনকাল এখন ভালো না রে বাবা, এখন কার কি হবে কিছুই বলা যায় না। এখন সব কিছুর উপর কড়া নজর রাখতে হবে, বিশেষ করে বাচ্চাদের উপর। এতদিন আমরা শুধু সতর্ক হয়েছিলাম গুম হওয়ার খবর শুনে, কিন্তু যারা গুম হয়েছে তারা আর কখনো ফিরে আসবে না, এমনকি তাদের লাশও পাওয়া যাবে না। এর থেকে মর্মান্তিক আর কিছু কি হয়? ছেলের কথায় দীর্ঘশ্বাস ছাড়লেন শামসুল। সাফন আর রোমাইশা একে অপরের দিকে তাকিয়ে চোখে চোখে কথা বলে নিল। ভাগ্যিস সেদিন ওরা টের পেয়েছিল, নইলে আরও কত নিষ্পাপ মানুষের প্রাণ যেত। ওদের হাতে তার কোনো ইয়াত্তা নেই। সবার এমন নীরবতা দেখে শাফিন বলে উঠল, মানুষের মনে এখন আর কোনো দয়া মায়া নেই। মানুষ হয়ে কিভাবে পারে অন্য একটা মানুষকে কেটে কেটে রান্না করে খেতে? ওদের কি একটু দয়া মায়া লাগে না? আর এই খবর শোনার পর তো কেউ আর বেরি হতে চাইবে না ভয়ে। কে সিউরিটি দিবে যে আর কোনো নরখাদক আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে না? কার ভরসায় মানুষ রাস্তায় নামবে? আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। শাফিনের কথায় সম্মতি জানিয়ে আমিন বলে উঠল সবাই। তারপর আবার নীরব হয়ে গেল প্রত্যেকে। বাচ্চাগুলো এই খবর শুনে কেমন যেন মিইয়ে গেল। কয়েক মিনিট আগে সেই দুরন্তপনা উবে গেল ওদের। বাবার গা ঘেঁষে দাঁড়িয়ে রইল সাদমান আর শাহমির। সাফওয়ান ওদেরকে দু হাতে নিজের কোলে তুলে নিয়ে পায়ের ওপর বসিয়ে দিল। রাশা আয়েশার কোলে ঘুম ঘুম ভাব নিয়ে বসে পিটপিট করে তাকিয়ে দেখছে সবাইকে। নীরবতা ভেঙে সাফওয়ান শাফিনের উদ্দেশ্যে বলে উঠল, আমাদের এখন বেরোতে হবে শাফিন, বিকাল পড়ে গিয়েছে, আরও দেরি করলে তখন সন্ধ্যা নেমে যাবে। এই পরিস্থিতিতে বাইরে থাকা কারোরই ঠিক হবে না। তুমি আর রুমি আপু গিয়ে গুছিয়ে নাও সানি, আমরা সকাল সকাল বের হই। হ্যাঁ, সেই ভালো হবে। যা অবস্থা দেখছি তাতে এখন তো দিনের বেলাতে বের হতেও ভয় লাগছে। বাচ্চাদেরকে নিয়ে সব থেকে বেশি চিন্তা। বাচ্চা দুটো স্কুলে যায় রোজ, আফসানা গিয়ে দিয়ে আসে আবার নিয়ে আসে যদিও, কিন্তু ওই রকম যদি কখনো হয় তখন কি হবে ভাবতে পারছো? আল্লাহ আমাদের উপরে রহম করুক। এখন থেকে সাবধানে থাকবেন মামি, চোখ কান খোলা রাখবেন সর্বদা। মামার বয়স হয়েছে, এখন তার আর আগের মতো শক্তি নেই। রাফসান ছেলে মানুষ, তার সবসময় বাইরে বাইরে থাকা লাগে। বাড়িতে আপনারা 2জন মেয়ে আর বাচ্চা। বাড়ির গেটগুলো সবসময় দিয়ে রাখবেন, আর রাতের বেলা পুরোপুরি গেট লক করার আগে ভালোভাবে চারপাশটা দেখে নেবেন। পিশাচগুলো ধরা পড়েছে ঠিকই, কিন্তু সাবধানের মান নেই। আয়েশা সাফনের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আর এরপর সাফন শাফিন দুজনেই চলে গেল রেডি হতে। এখন বের না হলে রাত নেমে যাবে। বিকেল 5টা নাগাদ ওরা বেরিয়ে পড়ল সবাই। সাদমান আর শাহমিরকে এবার সাফন নিজের সাথেই নিল, আর শাফিন আর সানিয়াকে নিজেদের মতো ছেড়ে দিল। নিজেদের কেবিনে থমথমে মুখে বসে আছে পুলিশ সুপার। তার সামনের টেবিলে বিপরীত পাশে বসে আছে কবির। দুজনেই চিন্তিত, দুজনেই নীরব। ওরা খানিকক্ষণ পূর্বে যেটা জেনেছে সেটা আসলে ভালো সংবাদ নাকি খারাপ সংবাদ সেটা ঠাউর করতে পারছে না দুজনের কেউই। নীরবতা ভেঙে পুলিশ সুপার মুখ খুললেন, বললেন, কবির, সাফওয়ানের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই যে ও একজন মার্ডারের। কোনো প্রমাণ নেই, নট ইভেন এ সিঙ্গেল ওয়ান। শুধুমাত্র ইন্টারন্যাশনাল লেভেলের লোকগুলোই জানে এর সত্যতা। আজ পর্যন্ত সাফওয়ানের বিরুদ্ধে কোনো পুলিশ কেস হয়নি, একটাও না। কেউ সন্দেহবশতও তার সম্পর্কে কিচ্ছুই বলেনি। কিন্তু আমাদের ভেতরকার কোনো এক ডগের বাচ্চার জন্য বেচারা নিজের দেশ, পরিবার, আত্মীয় স্বজন সবই হারালো। তাহলে এখন কি করবেন? সাফওয়ানকে সামনে আনবেন? এই পুরো মিশনটার কৃতিত্ব একমাত্র তার। দেশবাসীর জানা উচিত যে যাকে তারা একদিন মিথ্যা অপবাদের জের ধরে দেশ ছাড়া করেছিল, আজ সেই তাদেরকে এই বিশাল নরখাদক গোষ্ঠীর হাত থেকে বাঁচিয়েছে। সেই লোকটা আমাজনের ওই স্যাঁতস্যাঁতে পরিবেশে কতগুলো বছরই না কাটিয়ে দিল বউ বাচ্চা নিয়ে। নিজের নাম, পরিচয় সবকিছুই পরিবর্তন করলো
বেঁচে থাকার তাগিদে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এত কিছুর পরও সে হাল ছাড়েনি। সবকিছুকে পেছনে ফেলে সে ঠিকই উপরে উঠে গেছে। নিজের বিজনেস দাঁড় করিয়েছে, নিজস্ব কোম্পানি খুলেছে। আমার ফোনে ওদের গাড়ির ছবিটা দেখেছেন নিশ্চয়ই, ল্যাম্বরগিনি। কেউই তাকে থামিয়ে রাখতে পারেনি। সে তার লক্ষ্যে ঠিকই পৌঁছে গেল, বাই হুক আর বাই ক্রুক। সে কি করেছে সেটা কেউ এখন আর দেখতে যাবে না। সে যে একজন সফল ব্যক্তি সেটাই এখন মুখ্য বিষয়। আমাদের প্রেসে খবর দেওয়া দরকার। নরখাদকের বিষয়টার সাফওয়ান আহমেদ ওরফে সাদ্দাত হুসেইনের পরিচয়টাও সবার সামনে খোলাসা করা উচিত। লোকটাকে নিজের পরিচয় বেঁচে থাকার অধিকার দেওয়া উচিত, যে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের এতগুলো মানুষের প্রাণ বাঁচিয়ে দিল। তার জন্য এইটুকু না করতে পারলে এই পোশাকের কোনো মূল্য নেই কবির। তবে প্রেস ডাকার আগে আমাদেরকে স্বয়ং সাফওয়ান আহমেদের সাথে আগে কথা বলে নিতে হবে। তুমি কি বলো? কবির দিকে প্রশ্ন ছুড়ে দিলেন পুলিশ সুপার। কবির তার কথায় সম্মতি জানিয়ে উত্তর দিল, আপনি ঠিক বলেছেন স্যার, তার সাথে আমাদের কথা বলা উচিত এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা উচিত। সে যদি বলে তার পরিচয় রিভিল করে দিয়ে তাকে স্বাভাবিকভাবে পরিজনদের সাথে একসাথে বেঁচে থাকার সুযোগ করে দিতে, তবে আমরা সেটাই করব। আর যদি সে না চায়, তবে আমরা তার ব্যাপারটা সম্পূর্ণ চেপে গিয়ে নিজেদের মতো করে নরখাদক গোষ্ঠীটার ব্রিফিং দেব। তাহলে চলো যাওয়া যাক। সাফওয়ান আহমেদের সাথে আমাদের মিটিংটা আমরা সেরে আসি। বলে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন পুলিশ সুপার। আর সে উঠে দাঁড়াতেই কবির হোসেনও উঠে দাঁড়ালো। রাতের খাবারের পর হলরুমের সোফায় বসে গল্প করছিল সবাই। বাড়িতে এখন শুধু ওরা, পরিবারের লোকজনগুলো ছাড়া আর কেউ নেই। হেল্পিং হ্যান্ডও নিজের কাজ শেষ করে বাড়িতে চলে গেছে। রাশা রুনিয়ার কোলে ঘুমাচ্ছে। সাদমান আর শাওমির সানিয়ার সাথে খুনসুটি করছে। ইশতিয়াক আহমেদ নিজের রুমে আছেন, ঘুম আসছে তাই সকাল সকাল ঘুমাতে গিয়েছেন তিনি। শাফিন, রুমাইশা আর সাফওয়ান তিনজন মিলে গল্প করছে। আগে সেই দিনগুলোর মতো হাসি তামাশায় মেতে উঠেছে ওরা। রুমাইশা আর সাফওয়ানে বিয়ের পরবর্তী দিনগুলো নিয়ে এখন আলোচনা চলছে। সাফওয়ান কবে কি করেছে, রুমাইশাকে নিয়ে কোথায় কোথায় গিয়েছে, রুমাইশাদের বাড়িতে কবে কবে গিয়েছে আর কি করেছে, এসব নিয়ে ডিসকাশন চলছে। স্মৃতিচারণ করতে করতেই নিজেদের ছোটবেলায় ফিরে গেছে ওরা। সেই দিনগুলোকে আবারও একবার ছুঁয়ে দেওয়ার চেষ্টায় মেতে আছে ওরা তিনজন। এমন সময় কলিং বেল বেজে উঠল বাইরের। চমকে তাকালো সবাই সেদিকে। এত রাতে তো কারোরই আসার কথা না, তাহলে কে এলো এই অসময়ে? সানি উঠে দেখতে যাচ্ছিল, কিন্তু শাফিন থামিয়ে দিল ওকে। তারপর নিজেই গিয়ে দরজা খুলল ও, আর খুলেই দেখতে পেল দুজন দাঁড়িয়ে আছে দরজার সামনে। দুজনের ভেতর একজন বড়, অন্যজন তরুণ। শাফিন ওদেরকে আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না। সন্দেহপূর্ণ দৃষ্টিতে লোকগুলোর দিকে তাকিয়ে ও জিজ্ঞেস করলো, জি, আপনারা কারা আর কাকে চান? লোক দুটির ভেতরে পৌরজন উত্তর দিল, সাদ্দাত হুসেনের সাথে দেখা করে এসেছি আমরা, ব্যাপারটা খুব জরুরি। শাফিন ভুরু কুঁচকে তাকালো ওদের দিকে, তারপর আবার জিজ্ঞেস করলো, পরিচয় দিন আপনাদের। আপনারা কারা, কোথা থেকে এসেছেন আর আপনাদের পেশা কি? শাফিনকে দরজায় দাঁড়িয়ে কথা বলতে দেখে সাফওয়ান এগিয়ে গেল সেখানে। সাফওয়ানকে দেখে লোক দুজন যেন খুশি হলো অনেক। তারপর সাফওয়ানকে উদ্দেশ্য করে বলল, সাদ্দাত হুসেইন, আপনার সাথে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি অনুমতি দিলে আমরা ভেতরে আসতে চাই, কারণ কথাগুলো বাইরে দাঁড়িয়ে বলার মতো কথা নয়। সাফওয়ান তীক্ষ্ণ চোখে দুজনকে কিছুক্ষণ পরখ করলো, তারপর দরজা থেকে সরে দাঁড়িয়ে ভেতরে ঢুকতে দিল ওদের। ওরা ভেতরে ঢুকতেই দরজা বন্ধ করে দিল সাফওয়ান। আর এরপরই লোক দুটো নিজেদের পকেট থেকে নিজেদের আইডি কার্ড বের করে সাফওয়ানের সামনে ধরলো। তারপর বলল, মিস্টার সাদ্দাত হুসেইন, আমরা আপনার উপকার করতে এসেছি। আপনার ইচ্ছে হলে উপকার গ্রহণ করবেন, নইলে ফেরত দিয়ে দেবেন। ইটস আপ টু ইউ টোটালি।